হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি সে আমার সন্ধ্যা প্রদীপ। লিখনীতে নুসরাত সুলতানা সেজুতি। পর্ব সংখ্যা ৩। চৈত্রের শুষ্ক দিন। সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি। ঝরঝরে রৌদ্রচ্ছন্ন আকাশে বাংলিশের আনাগোনা। পুষ্পিতা সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখল খুব মন দিয়ে। চোখ মুখে আকাঙ্ক্ষিত কিছু স্বপ্ন, অন্তঃপটে সাজানো কতক সুশ্রী কল্পনার আলিঙ্গন। কি স্বাধীন ওরা, কি সুখী। কোথাও শাসন নেই, বারণ নেই, কেউ নিশ্চয়ই বকে না, ধমকায় না। পুষ্পিতা আনমনা হয় সাদা এই আকাশে চেয়ে। মানস্টারে ভাসে শৈশবের কিছু স্মৃতি, কিন্তু সুন্দর মুহূর্ত যা কোনোদিন ঘটেনি, ঘটবেও না। তেমনি এক প্রত্যাশিত কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থলে কেঁপে কেঁপে ওঠে। মায়ের মুখ মনে আছে পুষ্পিতার। সালমা বেগমের সঙ্গে একটি ছবি আছে ওনার অ্যালবামে। সেখানেই বাবা মা দুজনকে দেখেছে। মনির কাছে ওর আসার সঠিক বয়স কত মনে নেই, তবে বুঝতে শেখার পর সামনে ওই মমতাময়ী নারীটিকে পাওয়া। ছবিতে দেখা বাবা মা নিয়ে বিস্তর এক জল্পনা সাজালো পুষ্পিতা। ছোট্ট সে ছুটলে পেছনে ভাতের থালা হাতে মা আদুরে কণ্ঠে চোখ পাকিয়ে বলছেন, এই মেয়ে খেয়ে নে, দুষ্টুমি করে না। পুষ্পিতা শুনছে না। ছোট্ট নির্মল মুখে তার খিলখিল ফুরফুরে হাসি। বাবা এলেন হঠাৎ, ওকে কোলে তুলে ফেললেন। দুগালে দুটো চুমু খেয়ে ডাকলেন, আমার মা। পুষ্পিতা প্রলোভ হাত বাবার গাল জড়িয়ে ধরল। মা খাবার মুখে পুরে সুযোগে। ইস, কি সুন্দর এক দৃশ্য। পুষ্পিতা চোখ ভিজে ওঠে। যা হয়নি, হবে না, সেসব ভেবে হৃদয়ের আশপাশে ছেয়ে আসে আমার নিশায় ভান। আচ্ছা, এমন হলে কি খুব ক্ষতি হতো? কেন বাবা এত নির্মম? একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার কি মায়া হয়নি? বুক পড়েনি? কেন মা বেঁচে রইলেন না? কেন ভাগ্য ওকে বোঝা করলো অন্যের? মিথিলা, রাহাত, খোরশেদুল, মণি, এদের চারজনকে একসঙ্গে দেখলে সে ওর ভারী লোভ হয়। এমন একটা সুন্দর গোছানো পরিবার কি হতে পারতো না ওর? পুষ্পিতার বুক ফুপড়ে লম্বা ব্যথাতুর নিঃশ্বাস এলো বাহিরে। ভেজা চক্ষুদ্বয় ফিরল শূন্য অম্বর হতে। সেকেন্ড মলিন বাতাসে শুকিয়ে গেল চ্যাটচ্যাটে অক্ষি। নীলছে তাকালো, তারপর বাসার সামনে এই রাস্তায় স্বল্প নির্জন, যানবাহনের মাতামাতি ততটা নেই। সে সময় মিথিলা বের হয় গেট দিয়ে। ফোন টিপতে টিপতে হাঁটছে সে। মিথিলা এবার বিবি এ তৃতীয় বর্ষে। ভার্সিটি বাসা থেকে অনেকটা পথ। ওর পরনে সালোয়ার কামিজ, মুখে মাস্ক। বাবার কড়া নিষেধাজ্ঞা, খোলা চেহারায় যাওয়া স্পর্ধা হয়নি। দেখতে দেখতে সে রিকশায় ডেকে উঠল। পুষ্পিতা দেখে গেল ওকে। যতক্ষণ দেখা যায় মিথিলার বিয়ে পাকাপোক্ত হয়েছে। চৈত্র মাসের শেষে সেই তারিখ। পুষ্পিতা মস্তিষ্কে পৃথিবীর পরিসর বড্ড ক্ষুদ্র। ক্ষুদ্র তার দেখাশোনার আয়তন। সেই হিসেবে জগতের সর্বাধিক সুখী মেয়েটি মিথিলা। বাবা মা, ফুটফুটে একটা আদুরে ভাই, একটি পূর্ণাঙ্গ পরিবার আছে তার। সে শুধু সুখী নয়, সবচেয়ে ধনী। উচ্ছল কদমে পাশে এসে দাঁড়ালো রাহাত। ফর্সা ঘা উন্মুক্ত, ভুঁড়ির নিচে পড়েছে ছাই রঙা 3/4 প্যান্ট। সেটা আবার নেমে যাচ্ছে। রাহাত টানছে ক্ষণে ক্ষণে, বাম হাতে ফোন। যতক্ষণ বাড়িতে থাকে ওর জ্বালায় সালমা নিজে ফোন কাছে পান না। সে এসেই ডাক ছুড়ল, এই ছোটপু। পুষ্পিতা চমকে তাকালো, গোল চোখে চেয়ে পল্লব ঝাপসালো, ভীত কণ্ঠে বলল, কি? তোমাকে না আব্বু বারান্দায় আসতে মানা করেছিল, তাও এসেছো কেন? রাহাতের প্রশ্নে মুরব্বিয়ানা যেন কত বড় সে। পুষ্পিতা ঠোঁট উল্টালো, মাত্রই এলাম, আচ্ছা যাচ্ছি। রাহাত ভীষণ চিন্তিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বেশি এসো না, এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে, তোমাকে দেখলে যদি নিয়ে যায়।
তখন আমি ছোটপু কোথায় পাবো? পুষ্পিতা থেমে দাঁড়ালো, পরপর হেসে ফেলল কথায়। প্রতিবারের মতো ওর নরম গাল টেনে দিয়ে বলল, ওরে পাকা বুড়ো রে। রাহাত হাসল, বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে, সোফায় বসিয়ে বলল, তোমার সাথে একটা দরকারি কথা আছে বুঝলে। কাল থেকে বলার জন্য আমার পেট গুড়মুড় করছিল। পুষ্পিতা অগ্র ভরে শুধালো, কি কথা? সে মস্তিষ্কে ঝুঁকিয়ে সতর্কভাবে মায়ের ঘরটা দেখিয়ে নেয়। এই খবর পুষ্পিতা বাদে বাকিরা কেউ শুনলে সে আর আস্ত থাকবে না। রাহাত চঞ্চলভাবে পাশে বসলো পুষ্পিতার, অথচ চাপা কণ্ঠে বলল, আমি না কাল খুব কাছ থেকে বিট্টু মাস্তানকে দেখেছি। বিট্টু মাস্তান? ভীতু পুষ্পিতা নামখানা শুনেই শক্ত হয়ে গেল। মনে পড়ল খোরশেদুলের বলা সব বিশেষণ। সামান্য সিনেমা নাটকের মারামারি খুনখুনামি রক্ত দেখতে ব্যর্থ মেয়ে আতকে উঠল সবেগে, উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি তুমি কি করে দেখলে? ও তোমাকে কিছু বলেনি তো? আরে না, আমাকে কিছু বলবে না কেন? তুমি জানো কাল কি হয়েছে? একটা লোক জোরে বাইক চালিয়ে গেছিল, তাই জন্য বিট্টু ভাই আর ওর জামা কাপড় খুলে নিয়েছে, জাহিঙ্গা পরা অবস্থায় পুরো এলাকায় হাঁটিয়েছে। রাহাত হাসলো কুটকুটিয়ে হয়ে, শরীর ছেড়ে দিয়ে লো। কিন্তু পুষ্পিতা একটু হাসি পেল না, বরং মায়া হলো সেই বজ্জাত বেজ্জুতি হওয়ার লোকটার উপর। বলল, ছি রাহাত, একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো? অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয়? রাহাত হাসি থামালো সহসা, চকিতে শুধালো, তুমি রাগ করছো? পুষ্পিতা মাথা নাড়ালো। রাহাত আনন্দ ছিতে বলতে লাগলো, তারপর আমি ওই বিট্টু ভাইয়ের। পথিমধ্যেই পুষ্পিতা আটকে দেয়, ভাই? গুন্ডা আবার ভাই হলো কবে? হ্যাঁ ওই, থাক থাক ভাইয়া, আর শুনবো না। এরকম মানুষ এমনিতেই আমার পছন্দ নয়। যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক। তুমি কিন্তু বেশি ধারে কাছে যাবে না ওদের, কেমন? রাহাত স্বতঃস্ফূর্ত মুখ বিহর মিয়ে গেল, কোনো রকম মাথা ঝাঁকালো, মহাচিত্রে পড়ল সে। এতটুকু শুনেই পুষ্পিতা প্রতিক্রিয়া ওকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল ভাবনায়। তাহলে সে যে সকাল বিকাল দুবেলা তীব্রের কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিল, সেটা শুনলে কি করবে আপু? গতকাল বিকালে করিম সাহেবের দোকানে গিয়েছিল রাহাত। তীব্র তাকে আইসক্রিম খাইয়েছে, হেসে হেসে কথা বলেছে। একদিনেই সে বনেছে তীব্রের বিরাট ফ্যান। মনে মনে তাকে ওস্তাদও বানিয়ে নিয়েছে। কিন্তু এখন কি হবে? না, এই নিয়ে আর কিছুই শেয়ার করা যাবে না। আপু তো লক্ষ্মী মেয়ে, তাই এসব পছন্দ করবে না, স্বাভাবিক। কিন্তু তীব্র ওর যা মনে ধরেছে তার সাথে একবেলা কথা না বললে চলবে না যে। আপু জানলেন দেখা গেল শেষ, আর মারপিটই দেখা হবে না। এইভাবেই বন্ধুর মারধর খেয়ে খেয়ে বড় হতে হবে। কলিং বেল বাজলো তখন। পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুলল। ওপাশের নারীটি দেখেই সালাম দিয়ে প্রথমে মৃদু হেসে বলল, আন্টি আসুন। রেহানা খাতুন, রাহাতদের আগের বাসার পাশের ফ্ল্যাটে থাকেন। পুষ্পিতাকে দেখেই দীর্ঘ হাসলেন। কেমন আছো? ভালো, আপনি? তিনি ভেতরে ঢুকতে ঢুকতে জানালেন, ভালো। তোমার খালা কোথায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। রাহাত আর বসলো না, প্যান্ট টেনে হেলে দুলে কামরায় চলল। সালমা বেগম সেলাই মেশিনে খটখট শব্দ থামালো। কক্ষ ছেড়ে বেরিয়ে এলো বাহিরে। ভদ্র মহিলাকে দেখেই বললেন, আরে ভাবি যে, কি খবর? খবর তো আপাতত ভালোই ভাই। এত ভেতরের দিকে বসা নিয়েছ, খুঁজেই পাচ্ছি না। যে ঠিকানা দিয়েছিলে রিক্সাওয়ালাও চিনছে না। কি মুসিবতে বলো তো? হ্যাঁ, এই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো এখান থেকে, তাই আর কি। সে আপনার সুবিধা হলেই হচ্ছে। আচ্ছা যাকগে, আপনার ব্লাউজ দুটো ভালো ভাবে। আমার ব্লাউজ দুটো হলো ভাবি? একটা করেছি ভাবি, আরেকটা বাকি। রেহানা খাতুন চটে গেলেন এবার। এখনও একটা বাকি? সেই কবে বানাতে দিয়েছিলাম। আপনার তো কাল দেওয়ার কথা ছিল। এখন আমি আমার ভাইজির বিয়েতে কি পরবো?
আসলে হুট করে বাসা পাল্টালাম, আবার কাল মিথিলাকে দেখে গেল। কাজের চাপে মেশিনে বসতে পারিনি। আমাকে আজকে রাত দিন কাল দুপুরের আগেই পাবেন। এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না। আপনি আজ দেব কাল দেব বলে আর আমাকে ঘোরাচ্ছেন। দুটো ব্লাউজ বানাতে এত দিন লাগে? মজুরি কি 1 টাকাও কম দেই আমি? নির্ভাগ আপনার আমারটা রেখে অন্যদের আগে বানিয়ে দিচ্ছিলেন। না হলে ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম, আর এই বাসায় এসে নিতে হচ্ছে। আবার কাল আসবো বলি, এত রিক্সা ভাড়া কি আপনি দেবেন? রাগে দাঁড়িয়ে গিয়েছেন রেহানা। সালমা বেগম শান্ত করতে বললেন, রাগ করবেন না ভাবি, আমি কাল সকালেই পাঠিয়ে দিব। কাল সকাল না ভাই, গায়ে হলুদ দুপুরে। আপনি আজ সন্ধ্যার মধ্যেই বানিয়ে দিবেন। সন্ধ্যার মধ্যেই? হ্যাঁ, পাশের এলাকায় আমার মেয়ের বাসা, এখানে সেখানে যাচ্ছি। এসে যেন দেখি হয়ে গেছে। নেহাত ভালো বানান, না হলে যাদের কথা কাজের ঠিক নেই তাদের কাছে রেহানা খাতুন ঘেঁষে না, বুঝলেন? বসবে? রেহানা খাতুন কথা শোনার প্রয়োজন বোধ করেনি, বেরিয়ে গেল তেজি পায়ে। সালমা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন, শুকনো মুখে বসলেন চেয়ারে। হাতে এত কাজ, সন্ধ্যার মধ্যে পাবেন করে দিতে, না দিলে তো আবার কথা শোনাবেন। অবশ্যই উনি কমই শুনিয়েছেন, এর থেকে আরও কত কি শোনার অনেক। তাদের পারিবারিক অবস্থা সচ্ছল। খোরশেদুল মোটা মাইনে পান, যা দিয়ে সব আরামসে চলে। এসব জামা কাপড় সেলাই কাজ দরকার ছিল না, শুধু পুষ্পিতাটার জন্যই। খোরশেদুলের চোখে মেয়েটা বোঝা, ঘরের বাড়তি লোক। শুরু থেকেই তার সাফ সাফ বাক্য ছিল, বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয়, তাই ওকে খাওয়াবো। কিন্তু এর বেশি ওর পিছনে কোনো টাকা খরচ করতে আমি পারবো না। পড়াশোনা তো হবেই না। অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কী লাভ? এত নষ্ট করার এত টাকা নেই আমার। সালমা বেগম সেদিন যোগ্য জবাব দিতে পারেননি, কেবল বিমোর আহত চোখে চেয়েছিলেন স্বামীর দিকে। শেষে বলেছিলেন, ওর সব খরচ আমার, তুমি শুধু মেয়েটাকে থাকতে দিও, তাহলেই হবে। কিশোরী বয়সে 2 বোন একসাথে টেইলার্সের কাজ শিখেছিলেন। মায়ের নিতান্তই শখের বসে শিখিয়েছিলেন মেয়েদের। সেদিন পুষ্পিতার জন্য ওইটুকু কাজ দিল। এই নিয়েও খোরশেদুল ছিল চরম আপত্তি। তার মন্ত্রণালয়ে কর্মরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামা সেলাই করবে, কিন্তু যুক্তিতর্কে ফেরে উঠলেন না সেবার। সেই থেকেই সালমা বেগম পুষ্পিতা পড়ার খরচটুকু এই দিয়ে চালাচ্ছেন। কিন্তু এই যোগান যে আহামরি হচ্ছে না। শহরে স্কুল কলেজে পড়ার মতো সচ্ছলতায় কুলোচ্ছে না। এই জন্যই মিথিলা রাহাতের মতো ভালো উন্মুক্ত স্কুলে চোখে দেখেননি মেয়েটা। ওদের মতো কোচিং টিচার কিছুই পায়নি। সালমা ভেতরটা এই নিয়ে আক্ষেপ ফেটে যায়। মেয়েটা যখন শক্ত অঙ্ক কষতে গিয়ে হিমশিম খেত, ছুটে এসে জিজ্ঞেস করতো, মনি এটা কিভাবে করব? বুকটা ছিঁড়ে যেত তার। তার উপর 2 বাবা মেয়ের নীরব অত্যাচার তো আছেই। মিথিলা ওকে নিজের চেয়ারে টেবিলে বসতে দেয় না, শব্দ করে পড়তে পারে না। তারা বিরক্ত হয়। পুষ্পিতা পড়তে বসলেই চলে 1000টা কাজের হুকুম। সালমা বেগম তর্ক করতে করতে হাঁপিয়ে যান। আর কত বোঝাবেন? যাদের বিবেক থেকেও নেই তাদের বোঝানো সম্ভব? পুষ্পিতা অতটুকু সময়ে নিরিবিলি পড়তে পারে যতটুকু সময় বাবা মেয়ে ঘরে থাকে না। তাই যা পারে, যা রেজাল্ট করে সব নিজের চেষ্টায়। সালমা বেগম ধ্যানের সুতো ছিল এক জোড়া কোমল হাতের স্পর্শে। পুষ্পিতা মেঝেতে বসে হাঁটু আঁকড়ে ধরেছে ওড়না, মাথা ঝুঁকিয়ে দিয়েছে কোলে। নাক টানার আওয়াজে পেতেই সালমা উদ্বিগ্ন নিয়ে ওর মুখ তুললেন। কাঁদছিস কেন? পুষ্পিতা দীর্ঘল আঁখি টলমলে ভেজা গলায় বলল, আমার জন্য সবাই তোমার কথা শোনায় মনি। কে বলল তোর জন্য শোনায়? আমি জানি তুমি আমার জন্যই এত কিছু করছো মনি। আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয়, রাগ হয় নিজের প্রতি। তুমি এসব ছেড়ে দাও মনি, দরকার নেই আমার লেখাপড়া, আর পড়বো না আমি।
সালমা ক্ষেপে বললেন, এক চর মারবো। এসব কি কথা? তুই পড়াশোনা ছাড়বি বলে এমন খাটি এত বছর? পুষ্পিতা অশ্রু কপল ছুড়ল। কিন্তু সবাই যে তোমার কথা শোনায়। খালু জানো কত কি বলে। এত অশান্তি কেন চাইবে আমার জন্য বলুন? এসব আমার গায়ে লাগে না। তুই আমার পেটের মেয়ে হলে কি এদের জন্য এসব থামিয়ে দিতাম? তাহলে এখন কেন থামাবো? সে যা পারে বলে যাক আমায়, শুধু তুই নিজের জায়গায় স্থির থাকিস পুষ্পিতা। মনে রাখবি, তোর জীবন বাকি 5 জনের মতো সুরগম নয়। এত সহজে যদি হার মানবি তাহলে তুই কেমন যুদ্ধ করলি এতদিন? আমি যে চাই তুই অনেক পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, নিজের পরিচয় বানাবি। কেউ তোকে বোঝা বলবে না, খারাপ কথা বলে কষ্ট দেবে না। সেসবের জন্য যা সহ্য করা আমি করব। খবরদার আর পড়া ছাড়া কথা বলবি না, মনে থাকবে? পুষ্পিতা ঠোঁট চেপে দৃষ্টি নামালো। সালমা গাল মুছিয়ে বললেন, বোকা মেয়ে, কাঁদলে কি সব কিছুর সমাধান হয়? বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা। শক্ত হতে শিখ। আচ্ছা, কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শোনাবেই। তুই যদি স্কুলে পড়া না পারিস স্যার বকবে না? পুষ্পিতা আস্তে মাথা দোলালো। এই যে তোর খালুজান অফিসে যান, সেখানে 19-20 হলে সব বকে না? তাহলে এগুলো ধরতে নেই। আর তোকে এসব ভাবতেও হবে না। একদিন পর রেজাল্ট বের হবে, তারপর তুই ভার্সিটিতে যাবি, লেখাপড়া শেষ করে চাকরি করবি। যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয় তাদের দেখিয়ে দিবি, পারবি না? পুষ্পিতা ওনার হাত দুটো মুড়িয়ে দিয়ে বলল, তুমি পাশে থাকলে সব পারবো। সালমা বেগম মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন বক্ষে। আমি সব সময় তোর সাথে আছি। পুষ্পিতা মিশে রইল ওই বুকে। একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নিমিষেই মুছে গেল। সালমা বেগম শরীর থেকে ছুঁড়ে আসা স্নেহের গ্রাণ জড়িয়ে গেল অন্তপুর। কে বলেছে মা নেই? ও অনাথ। এই তো ওর মা, এই যে। সাফিনের মুখের দশা করুণ, চোখ মুখে অবস্থা ভালো নয়, কাদো কাদো চেহারা। চিন্তায় ক্যান ফ্যাসফ্যাসে শ্বাস নিতে নিতে তীব্রে পাশে বসে দাঁড়ালো। তীব্র এক পল চাইল ওর দিকে। তার দলবলের মধ্যে সাফিন সব থেকে ঘনিষ্ঠ। সামনের দিক ফিরে বলল, এই অবস্থা কেন? নাহিদের মতো কি তোরও গার্লফ্রেন্ডে বেগে গেছে? পাশ থেকে সশব্দে হেসে উঠল সবাই। মজা পেয়েছে ওরা। শুধু নাহিদ গাল ফোলালো, ঠোঁট উল্টে শিশুর ন্যায়। কিন্তু সাফিনের মুখ বিহরের পরিবর্তন দেখা গেল না, বরং চেহারায় মেঘ নাগাল আরেকটু। মিরাজ বলল, কাল লেট নাইট পার্টি করেছি মামা। কি ঝাক্কাস ক্লাব। ফোন তোলেনি, মিস করে গিয়েছিলাম। সাফিন জবাব দিল না, মর্মাহতের ন্যায় আওড়ালো, আম্মু খুব অসুস্থ রে বিট্টু। কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সারা রাত হসপিটালে ছিলাম, সকালে বাড়িতে রেখে এলাম এখানে। সবার হাসি খুশি মুখশ্রী উবড়ে গেল অমনি। তীব্র তটস্থ নজরে চেয়ে বলল, কিছু জানাসনি কেন? মাথা কাজ করেনি। বোনটা এত কাঁদছিল, আমিও প্রায় দিশাহারা হয়ে পড়েছিলাম। আম্মুকে এত অসুস্থ কোনো দিন দেখিনি, হয়তো বুঝতে দেননি আমায়। কাল প্রথম ফিল করলাম বেঁচে থাকতে মাথা আর উপর বট বৃক্ষটা খুব দরকার রে। আজ বাবা থাকলে হয়তো। সাফিন থামলো, গলা ধরে এসেছে ওর। তীব্র বলল, এখন কি অবস্থা? ভালো না। দুটো কিডনি ধরে গেছে। খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট না করলে বাঁচানো যাবে না। বলতে গিয়ে কেঁদে ফেলল। আরমান বলল, তাহলে ব্যবস্থা কর, দেরি করছিস কেন? অনেক টাকার ব্যাপার। দেশ হবে না, ইন্ডিয়ায় অ্যাপোলো সার্জেন্ট করেছে ওনারা। আর ওটা যে কেমন ডাকাতে হাসপাতাল, এজেন্সি, 1,05,000 টাকা নড়তে পারবো না। আর এই মুহূর্তে 5 লাখ টাকা আমার কাছে অনেক কিছু। মিরাজ উৎকণ্ঠ কণ্ঠে বলল, এখন তাহলে উপায়? সাফিন হতাশ হয়ে বলল, জানি না রে, বাইকটা বেচে দেব ভাবছি। ওটা দিয়ে যা পাবো আপাতত চলবে।
থামলো। শ্বাস টানার আগেই তীব্র ঠাস করে একটা চড় বসালো ওর গালে। সাফিন চমকে গেল, ভ্যাবাচ্যাকা খেয়ে গাল ধরে বলল, কি করলাম? তীব্র নিশ্চুপ, ঘাড় বাঁকালো মিরাজের দিকে। এই মাসে চাঁদা তুলেছিস? হ্যাঁ, সে তো 1 তারিখে উঠিয়েছি। সব টাকা মিলে উড়াদুরা উড়িয়েছি পার্টি করে। তীব্র দাঁত দিয়ে নিচের দাঁত কামড়ে ভাবে কিছু। পকেট থেকে সিগারেট তুলতে গিয়ে দেখলো খালি। আরমানকে বলল, সিগারেট আনা তো। তোর ভাই দামি সিগারেট, করিমের দোকানে তো বন্ধ, অন্য দোকান থেকে আনবো। আন। আরমান রাস্তা ওই পাড়ে দোকানে গেল। সে ওদের দলবলের নাম লিখিয়েছে নতুন দোকানে, চিনতে না। বললেন, টাকা। সে চিল্লিয়ে ডাকলো, বিট্টু টাকা। নাম শুনলেই দোকানদার ভয় পেলেন। তীব্র গোলাটে নজর তাক করলো, ঠান্ডা গলায় শুধালো, তোর টাকা লাগবে? লোকটি সব্যস্ত বললেন, না 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 ভাই, আপনার লোক বুঝিনি, লাগবে না। আরমান ঠোঁট চেপে হাসলো। রাস্তা ডিঙিয়ে ফিরিয়ে এলো, আস্ত প্যাকেট ছিঁড়ে। সিগারেটের তমাটে মাথা ধরলো নিচ থেকে, বাড়িয়ে দিল তীব্রের দিকে। সাফিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে তখনও বোকা বোকা চোখে ফেল করছে। চর কেন খেয়েছে বুঝতে পারছে না। এত খারাপ কিছু বলেনি, একটুখানি কষ্টের কথা শেয়ার করতে মারলো কেন বিট্টু? সাদাটে ধোয়াটে কবলে তীব্রের নাক মুখে ডেকে যায়। সুতনু বকেটের ঠোঁটে জল জলে সিগারেট সৌন্দর্য ফোটায় দ্বিগুণ। ফোন বাজলো তখন, রিংটনের কড়া শব্দে ভেসে এলো। জিপের সিট থেকে ফোন এনে এগিয়ে দেয় মুশফিক। তীব্র স্ক্রিনে চাইলো, ধরলো। কোথায় তুমি? যেখানে থাকার কথা। বাঁকা উত্তরে জামশেদ নাক ফোলালেন। একটু থেমে শান্ত কণ্ঠে বললেন, এক্ষুনি একবার আমার অফিসে আসতে হবে, কথা ছিল। আসছি। লাইনটা কাটলো তীব্র। উৎসুক দলের দিকে চেয়ে জানালো, মন্ত্রীমশাইয়ের কল, দাওয়াত দিয়েছেন অফিসে। মিরাজ বলল, আমিও যাই। আয়। মিরাজ জিপের দরজা খুলে ভদ্রের ন্যায় বসলো, অথচ স্টার্ট ধরে লাফ দিয়ে ভেতরে ঢুকলো তীব্র। সময়টায় তাকে মনে হলো কাদম্বিনীর কোল ঘেঁষে ছুটে চলা দাপুটে এক পাখি। জামশেদ তালুকদার কেবিনের সামনে আসতেই গার্ড এসে দাঁড়ালেন। বাধা পেয়ে থামলো ওরা। তীব্র ভ্রু বাঁকালো। গার্ড নম্র গলায় বললেন, স্যার, কেবিনে যেতে হলে আগে বড় স্যারের অনুমতি নিতে হবে। তীব্র নিরু, সত্যি তো? তোমার স্যার আমায় ডেকেছে, আমি এসেছি। এখন অনুমতি নেব কি নেব না সেটা আমি বুঝবো। কিন্তু স্যার, কথা সম্পূর্ণ হলো না। তীব্র উত্তিষ্ঠার ন্যায় লোকটির বুকে এক হাত দিয়ে ধাক্কা মারল। তিনি পিছিয়ে গেলেন 2 কদম। তীব্রের চোখ মুখ দেখে ফের কিছু বলার সাহস হলো না। জামশেদের বড়সড় কেবিন, 2 দেওয়ালে 2টো এসি ঝুলছে। পেছনে ঝুলছে দেশের প্রধানমন্ত্রী আর তার পিতার ছবি। টেবিলে রাখা নেমপ্লেট, নাম স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার। হাতের বাঁ পাশে রাখা বাংলাদেশে পতাকার ক্ষুদ্র ভাস্কর্য। মনোযোগ সমেত কিছু লিখেছেন তিনি। এর মধ্যেই দরজায় এলো তীব্র। 2 আঙুল দিয়ে টোকা দিয়ে কাছে জামশেদ মুখ তুললেন। ছেলেকে দেখে চেহারা বদলালো না। টোকা শুনেই বুঝেছেন এটা কে। আজ অবধি যতবার তীব্র আগমন হয়েছে ভদ্রভাবেই হয়নি, ন্যূনতম সভ্যতা ছেলেটা শেখেনি। তিনি লেখা বন্ধ করলেন। এসো। তীব্র ঢুকলো, সোজা টেবিলের কাছে এসে বলল, অফিসের লোক, একটু ভদ্রতা শিখাবেন। কার সাথে কি বলতে হয় জানে না, যার নিজের মধ্যে ভদ্ররা ছিটে ফোটাও নেই, সে আবার অন্য কি দিয়ে কথা বলে। পিছনে মিরাজকে দেখে ভ্রু কুঁচকালেন, শুধালেন, ওকে। মিরাজ গুটিয়ে এলো। এমনিতেই ওর ভয় লাগছে এখানে আসা থেকে। চারদিকে এত পুলিশ গার্ড, জীবনে কোনো মন্ত্রী অফিসে সে দেখেনি। আমার বন্ধু। জামশেদ ভ্রু মসৃণ হয়। তীব্রের বন্ধু নমুনা তার গাতো। এই তো, চেহারার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মিরাজ অস্বস্তিতে সমিতে হাত উঁচিয়ে সালাম দিল।
তিনি উত্তর করলেন না বোধহয়, তবে গমগমে গলায় বললেন, শার্টের বোতাম লাগাও। মিরাজ থতমত খেলো, অতঃপর হতে এলোমেলো শার্টের বোতাম লাগালো। একবার চাইলো তীব্রের দিকে, ওর থেকেও তার বোতাম একটা বেশি খোলা। ফর্সা বকটে একবারে হা করে চেয়ে ভাবলো ওরটা লাগিয়ে দেব কি না। হাত দুটো সুরসুর করলো, পরক্ষণেই দমাল নিজেকে। দাঁড়িয়ে থাকতে চাইল নিশ্চুপ। জামশেদ তাতেও বাদ সেধে বললেন, তুমি বাহিরে গিয়ে দাঁড়াও, তীব্রর সাথে আমার কথা আছে। মিরাজ প্রশ্ন নিয়ে চাইল কি করবে। তীব্র চোখ দিয়ে বোঝালো যা। ঘাড় হেলালো সে, বিনা বাক্যে বেরিয়ে গেল। জামশেদ চেয়ারে দেখলেন, বসো। লাগবে না, বসলে কি সমস্যা? তীব্র মুখে চুইংগাম চিবোতে চিবোতে বলল, আমার বসার স্টাইল আপনার পছন্দ হবে না। আপনি বলুন, আমি শুনছি। জামশেদ ছোট্ট শ্বাস ফেললেন, শুধালেন, বাড্ডার সাবেক এমপি শিকদারকে চেনো? না। নামও শুনুনি? না। দেখেছিলে তো একবার? মনে নেই। কাজের কথা বলুন। তোমাকে ওর কাছে যেতে হবে। গিয়ে। জামশেদ বিরতি নিলেন, খানিক চুপ থেকে বললেন, গত মাসে এএসপি কামরানের একটি স্ট্রাগল ভাইরাল হয়েছিল। ওকে সাসপেন্ড করার মতো অবস্থা প্রায়, কিন্তু আমার জন্য ওর চাকরিটা বেঁচে যায়। এই সময় ওর সাথে ফোনে কথা হয়েছিল আমার। সেখানে একটি রেকর্ডস ক্লিপ শিকদারের হাতে পড়েছে। কিভাবে পেয়েছে জানি না। ও সেটা নিয়ে আজ 3 দিন ধরে আমাকে ব্ল্যাকমেল করছে। মোটা অঙ্কের টাকা চাইছে, সাথে ওর অবৈধ মালামাল পাচার করার সহযোগিতা। না হলে হুমকি দিচ্ছে ক্লিপ টেনে ছড়িয়ে দেবে। আর একবার সেটা পাবলিকের কাছে গেলে বুঝতেই পারছো কি হবে। জামশেদ যতটা গুরুতর ভঙ্গিতে বললেন, তীব্রর উপর লেশমাত্র প্রভাব পড়ল না। বিদ্রূপ করে বললেন, সোজাসুজি বললেই হয়, আপনার ঘুষ চাওয়ার সিক্রেট আটকা পড়েছে সেখানে। জামশেদ চোখ নামালেন। ছেলের কাঠখোট্টা কথাবার্তা বিরক্ত সে। তীব্র ঠোঁট চটফটে হাসল, বলল, এখন শিকদারের থেকে এই ক্লিপটা আমাকে উদ্ধার করে আনতে হবে? মাস্তান ছেলে পছন্দ না, অথচ তার মাস্তানি সুবিধা নিচ্ছেন। এই না হলে রাজনীতিবিদ বাপ। জামশেদ রেগে বললেন, এত কথা বলতে বলা হয়নি তোমায়। কাজটা করবে কিনা শুধু সেতুটুকু বলো। আপনার হতে অন্য অপশন আছে। নিভে গেলেন তিনি। এই কাজের জন্য যতটা সাহস বিচক্ষণ দরকার, তীব্রের থেকে ভালো কেউ নেই। থেমে থেমে বললেন, তুমি আমার ছেলে, সবচেয়ে বিশ্বস্ত লোক। এরকম একটা কাজ আমি কেন অন্য কাউকে দেব? তীব্র তুচ্ছ হাসল, বলল, আমি রোদের মতো মানুষকে ভয় দেখিয়ে টাকা নেই, আর আপনি নেন এসি রুমে বসে ঠান্ডা মাথায়। অথচ দুটোই কিন্তু অবৈধ। এদিক থেকে দেখতে গেলে আপনি আমি দুজনেই এক, তাই না? জামশেদ অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুপাশে চেপে ধরল। আর সহ্য শক্তি এই তীব্রের সামনে এলে কিভাবে যেন তরতর করে বেড়ে যায়। চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি চুপ থাকলেন। তীব্র নিজেই বলল, কাজটা করব, কিন্তু শর্ত আছে আমার। জামশেদ তাকালেন, কি শর্ত? 5 লাখ টাকা লাগবে। জামশেদ দ্বিতীয় প্রশ্ন করলেন না। বেশি ঘাটলে তীব্র বেঁকে বসবে নিশ্চিত। সহজ কণ্ঠে বললেন, আবুলের থেকে চেক নিয়ে যাও। তীব্র তুচ্ছ গলায় বলল, গ্রেট, আপনার কাজ কালকের মধ্যেই হয়ে যাবে। জামশেদ উত্তর দিলেন না। তীব্র বেরিয়ে গেল। তিনি চেয়ে রইলেন ওর গমন পথে। মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। তীব্র যখন বললেন কাজ হবে, তিনি শতভাগ নিশ্চিত তা হবেই। দরজায় টোকা পড়ল। আবুল হাসান বিরক্ত, বিস্মিত। এই অফিসে জামশেদের পরের সম্মান তার। ওনার কাজে লাগলে তাকে ফোন করে ডেকে নেন, কেবিনে আসেন না। না হলে দরজায় এমন টুকটাক করে কার সাহস? তিনি তেতে উঁচু গলায় বললেন, এই কেড়ে? তীব্র দৌড় ঠেলে দিল। দেয়ালের ভেতরে এসে বাড়ি খেল কাঠ। উৎকট আওয়াজ, আর ওর মুখটা দেখি চুপসে গেলেন তিনি। তীব্র
দাপুটে গলায় বলল, তোর বাপ। আবুল সবেগে উঠে দাঁড়ালেন, চেয়ার রেখে এগিয়ে এলেন। স্যার আপনি? আমি বুঝতে পারিনি। আসুন স্যার আসুন। কি সৌভাগ্য আপনি আমার কেবিনে। তীব্র ভিতরে ঢুকলো, সাথে মিরাজ। তার চোখ অফিসে কোনা কানিতে, চোখ জুড়ে বিস্ময় আর মুগ্ধতা। আবুল স্থায়ী চেয়ার হাত দিয়ে মুছে তীব্রর দিকে এগিয়ে দিলেন। বসুন স্যার। বসল তীব্র, পায়ের উপর পা তুলে এক হাত নাড়ালো, হাতলে চোখ ছোট করে বলল, তোর অতি ভক্তি দেখলেই আমার হাত চুলকায়। ইচ্ছে করে তোর ভোঁতা নাকটা এক ঘুষিতে ফাটিয়ে দেই। মিরাজ ঠোঁট চেপে হাসি আটকাতে চাইল, অথচ গবর ছুঁড়ে ফিকফিক শব্দে বেরিয়ে এলো তা। আবুল হতভম্ব হয়ে, আমি আমি কি করেছি স্যার? তীব্র সচোচক শব্দ করে, সেটাকেই সমস্যা। কিছু করিস না, অথচ এসব বাদ। ফটফট একটা 5 লাখ টাকার চেক দে। আবুল হাসান ভ্রুকুচকে তাকালেন। এত টাকা? হঠাৎ এত টাকা কেন স্যার? তীব্র উষ্ণ আর চোখে চাইল। তিনি ঘাবড়ে বললেন, দিচ্ছি। মুখ কালো করে চেক আনলেন তিনি, তীব্রের দিকে বাড়িয়ে দিয়ে বিনয়ে। সে হাতে নিয়ে উঠে দাঁড়ালো, একবার দেখলো টাকা অঙ্ক, তাকালো আবুলের দিকে। আচমকা বিক্ষিপ্ত এক দানবীয় থাপ্পড় সপাটে বসলো ওনার গালে। শক্তপোক্ত চড়ে আবুল ছিটকে গিয়ে পড়লেন পাশের চেয়ারের উপর। বাম চোখের চশমা গ্লাসটা ভেঙে খসে পড়ল ফ্লোরে। প্রকাণ্ড হকচকিয়ে চাইলেন, ভয়ার্ত গলায় বললেন, টাকা তো ঠিকঠাকই দিলাম স্যার। তীব্র সেই চেয়ারের উপর পা তুলে দেয়, ঝুঁকে যায় হাঁটুর উপর, অলস ভঙ্গিতে জানায়, টাকার জন্য নয়, মারটা তোর সাহসের পুরস্কার। তীব্র রেজা তালুকদারকে প্রশ্ন করলি, উপহার দিবি না? আবুল হাসান ঢোক গিললেন, কোনো মতে সোজা হলেন, কণ্ঠ নরম করে আবেগ জানিয়ে বললেন, আমি তো আপনার বাবার বয়সী। তীব্র বক্র হাসলো, মিরাজের দিকে চেয়ে দেখলো সেও হাসছে, তারপর ফিরে বলল, দাদার বয়সী লোককেও পেটানোর রেকর্ড আছে আমার, ডেমো দেখবি? আবুল হাসান শকচকিত চেহারায় মাথা নাড়ালেন দুপাশে। তীব্র ওনার গাল ছাপড়ে বলল, ভয় পাস না, আজ আর মারবো না। তুই আমার বাবার পোষা বিলাই, মাও মাও করবি, লেজ নাড়াবি, ব্যাস। এর এক দণ্ড বেশি করিস না তো। আঙুল উচালে সে, ছুড়ল নীরব শব্দহীন গর্জন। তীব্র হাঁটা ধরল। মিরাজ দাঁত মেলে হাসছে, কাণ্ডগুলো ভীষণ মজা পেয়েছে ও। আবুলের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ঠিক হয়েছে? সে হাসি, কথা আর তীব্রের পিটানের দিকে চেয়ে জ্বলন্ত শিখার ন্যায় টক বগালেন আবুল। ভেতরে ভেতরে পুষলেন আগ্নেয়গিরির উত্তাপ্ত সীমাশূন্য দগ্ধ লাভা। ছোটোখাটো তবে আকস্মিক থাপ্পড় খেয়ে সাফিন থ মেরে বসে। এমনিতেই ওর মন খারাপ, মায়ের চিকিৎসা কিভাবে করবে তা নিয়ে মাথা এলোমেলো। বাবার পেনশন সংসার চলে, ওর নিজের অত ইনকাম নেই। বিটুর সঙ্গে থেকে যা কামায় তা খরচ হয় নিমেষেই। সাফিন মস্তিষ্কে হঠাৎই বিবর্ণ বাস্তব সাঙ্গপাঙ্গ সাম্যতা হানা দিল। বোনটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে একদিন। কিভাবে কি করবে ও? সারাদিন রংবাজি করলে তো আর সঠিক রোহা হবে না। ওর কি আবার একটা চাকরির জোগাড় নামা উচিত? কিন্তু নেমেছিল তো একবার। ঘুষ ব্যতীত কেউ কাজ দিতে রাজি না, সেখানে যায় লাখ লাখ টাকা ডিমান্ড তাদের। সেভাবেই প্রতি বিদেশি হয়ে তো এই পথে নামলো। আড্ডা মারামারি এসবে এখন অন্যরকম সুখ। পাশে বসা সবাই গল্প ব্যস্ত। সামনে কি এক স্কুল পড়ুয়া মেয়ে গেল, আরমান সিটি বাজালো। মুশফিক বলল, পিচ্ছি মেয়ে, বউ হবা? মেয়েটি কথা বলল না, তাকায়ও নি, চুপচাপ মাথা নুইয়ে হেঁটে গেল। তাদের আমোদ কণ্ঠস্বর আজকে সাফিনের উপর প্রভাব ফেলল না। সে একই রকম হতাশ ভঙ্গিতে বসে। তীব্র জিভ এসে বিড়ল তখন। মিরাজ নামলো সে। সাফিন একবার চোখ তুলে ওদের দেখে আবার পায়ের পাতার দিকে চাইল। আচমকা সামনে প্যাকেট জাতীয় কিছু দেখে মুখ তুলল, চাহনি প্রশ্ন। তীব্র অধৈর্য, ধরবি? হাঁ করে কি দেখছিস? কি এটা? খুলে দেখ, বলে ব্যাগটা ছুঁড়ে ফেলল ওর উরুর উপর। শক্তপোক্ত জিনিস। সাফিন সহ সবাই উৎসুকে। সে কালো প্যাকেট আস্তে ধীরে ছড়ায়
উন্মুক্ত হয় পুরো টাকার কয়েকটি বান্ডিল। চোখ বেরিয়ে আসে ওদের। সাফিন ঠোঁট ফাঁকা করে বলে, এত টাকা? তীব্র ভাবভঙ্গি, উদ্বিগ্নহীন। বরাবরের মতনই জিপের প্যান্টের উপর বসল। সাবলীল জবাব দিল, 5 লাখ আছে। তোর মায়ের চিকিৎসা এইবার কনফার্ম। সাফিন স্তব্ধ বিহল। এমনি সচক মিরাজের চোখ মুখো। তীব্র চেক ক্যাশ করিয়ে যখন তখন বোঝেনি। ও এত টাকা? সাফিনের স্তম্ভের ন্যায় শক্ত হয়ে বসে রইল কিয়ৎক্ষণ। তীব্র ভ্রু চায়। শালা, এত কি ভাবছিস? আমি থাকতে তুই বাইক বেচবি? বিখ্যাত বিট্টু মাস্তানের নাম খারাপ করবি? সাফিনের দৃষ্টি মার্বেল। ধাতস্থ হতে সময় লেগেছে অনেক। পরপর ঝড়ের বেগে উঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তীব্রের উপর। কাঁধ ভিজিয়ে দিল অশ্রুতে। কান্নার দমকে কথা বের হলো না, তবে স্পষ্ট তার কৃতজ্ঞতা। তীব্র ফুঁস করে শ্বাস ফেলে সাফিনের পিঠে হাত বোলালো। বাকিরা মুগ্ধ হাসে। মিরাজ ছুটে এসে ওপর থেকে জড়িয়ে ধরে দুজনকে। ওর দেখা দেখি বাকিরাও এলো। তারা তীব্রের ছোট, কেবল সাহসের অভাবে দাঁড়িয়ে তারা। তবে ভসীভূত অনুকরণ। বখাটে বিট্টু মাস্তানের জন্য রকম উদার মনের হদিশ পেয়ে ভীষণ আবেগী আপ্লুত। পুষ্পিতার রেজাল্ট দিয়েছে, জিপিএ টেনে টুনে বরাবর 3.96 পেয়েছে। আর এই নিয়ে সেই থেকে খোরশেদুল আর মিথিলার কটু বাক্যের শিকার সে। উঠতে বসতে খোরশেদুল বিদ্রূপ করছেন, বলছেন, কি রেজাল্ট ছিলি? এই রেজাল্ট দিয়ে নাকি আবার ভালো ভার্সিটিতে পড়তে চাও সালমা? রেজাল্ট হচ্ছে আমার মেয়ের। এই নিচে আজ অবধি নম্বর পাইনি। তোমার বোনজিকে বরং বলো ওর পা ধুয়ে পানি খেতে, না হলে যদি তোমার কষ্টটা সার্থক হয়। পুষ্পিতা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। পৈশাচিক তাচ্ছিল্য হাসল মিথিলা। রাহাত পুষ্পিকাকে দেখল নিঃসহজেই মতনই। যতটা আনন্দে মাংসের হাড় বিছানো হারিয়ে গেল সব। সালমা বেগম তপ্ত কণ্ঠে বললেন, তোমার মেয়ে প্রতিটি সাবজেক্টে টিচার দেওয়া হয়েছে। ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট সে। এক্সট্রা কোচিং ক্লাস সবই সে করেছে। এত সুবিধা পাওয়ার পরও আমি আশা করি নম্বর না পায়, তাহলে সেটা লজ্জার ব্যাপার। আর পুষ্পিতা যা পেয়েছে নিজের চেষ্টায় একা একা পড়েছে, তাই ও সামান্য পাশ করলেও আমি খুশি হতাম। খোরশেদুল হাসি কমে গেল। তিক্ত গলায় বললেন, পৃথিবীতে তুমিই একমাত্র মহিলা যার নিজের থেকে অন্যের মেয়ের দরদ বেশি। তাতে তোমার সমস্যা কোথায়? পুষ্পিতা হাত আর চলছে না ভাতে। মুখ নোয়াটুকু কাটা মতন ভিড়ে রয়ে গেল গলায়। এই রোজকার কলহে সে ক্লান্ত, বিধ্বস্ত। রাহাত মাঝখান থেকে বলল, আম্মু, ছোটপু সে পাশ করলো, মিষ্টি খাওয়াবে বলেছিলে, খাওয়াবে না এখন? সালমা বেগম হাসলেন, খাওয়াবো তো, পুরো বিল্ডিংয়ে দেবো ভাবছি। খোরশেদুল আগ বাড়িয়ে থতমত গলায় বললেন, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। সালমা ভ্রুকুচকে বললেন, তোমার কাছে কে চাইলো? ওই কটা মিষ্টি কেনার টাকা আমার কাছে আছে। মিথিলা বলল, যেই না রেজাল্ট তাতে আবার মিষ্টি। সালমা কিছু বলতে চাইলেন। পুষ্পিতা ইতস্ত হাত চেপে ধরে ওনার। তাকালেন দুপাশে, মাথা নেড়ে অনুনয় করল কথা না বাড়াতে। থেমে গেলেন তিনি। একটু চুপ থেকে পুষ্পিতাকে বললেন, বিকালে মিষ্টি কিনতে যাব আমরা, কেমন? সে চুপসে যাওয়া কণ্ঠে বলল, থাক না মনি, শুধু শুধু টাকা। পথিমধ্যেই ধমক ছুড়লেন সালমা, চুপ কর তুই, এসব তোকে ভাবতে হবে না। রাহাত হৈ হৈ করে বলল, আম্মু, আমি একাই কিন্তু 20টা মিষ্টি খাবো। আচ্ছা খাস। খোরশেদুল অসহ ভঙ্গিতে বসে। ইচ্ছে করছে উঠে যেতে। নেহাত খাবার নষ্ট পছন্দ নয় বলে ঘাট হয়ে রইলেন, বিড়বিড় করলেন আদিক্ষেতা। মিথিলাও একই অবস্থা, কিন্তু তার রাগও হলো, ধরা দিচ্ছে না। নীরবতা নামলো খানিক। কিছুক্ষণ ধরে খোরশেদুল নিজেই বললেন, ওকে নিয়ে বাহিরে গেলে বোরকা পরিয়ে নিও, কোনো উটকো ঝামেলা যেন আমার ঘাড়ে না বাঁধে। সালমা বেগম নিশ্চুপ। হ্যাঁ না, বিরক্ত করলেন না কোনো। শুধু পুষ্পিতা ঢোক গিললেন ভয়ে। ও যে বাহিরে যাবে, বিট্টু মাস্তান কবলে পড়বে না তো? আবার মেয়ে দেখলেই যারা বিরক্ত করে তারা কি আর বোরকা মানবে? আল্লাহ হাফেজ সবাইকে।